আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আপনাদের যারা আওয়ামী লীগের ব্যাপারে আমার কাছে খোঁজ খবর রাখতে চান তাদের আমি জানিয়ে দিতে চাই যে ৩০০ আসনে নির্বাচনে প্রার্থী দেওয়ার মতো প্রস্তুতি আওয়ামী লীগের আছে এবং গত এই ১৪ মাসে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি মোটামুটি সারা বাংলাদেশে তার গ্রাউন্ড ওয়ার্ক করে রেখেছেন এবং দল থেকে মোটামুটি কোন আসনে কাকে দেওয়া হবে এই সম্ভাব্য প্রার্থীদের একটা তালিকা মানে করা আছে। সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার ছেলে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইটি অ্যাডভাইজার ছিলেন। তিনি একটি ইন্টারভিউ দিয়েছেন এবং এই ইন্টারভিউটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন যে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা সেখান থেকে উত্তরণ ঘটিয়ে বাংলাদেশকে যদি স্থিতিশীল করতে হয় তাহলে একটি ফ্রি, ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন প্রয়োজন। সুষ্ঠু, অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচন, তার মানে হলো যে এই নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ অন্যান্য পার্টিদেরও অংশগ্রহণ করতে দিতে হবে। সব পার্টির অংশগ্রহণেই একটা সুষ্ঠু, অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। তিনি আরো বলেছেন যে আওয়ামী লীগকে পর্যাপ্ত সময় দিতে হবে। যেটা আমরা শুনি যে প্রথমত হলো যে ডক্টর ইউনূস সহজে নির্বাচন দেবেন না, এটা এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই, কিন্তু ক্রমশ তার উপরে যেভাবে আন্তর্জাতিক চাপ বাড়ছে, পরিস্থিতি যেভাবে তার প্রতিকূলে চলে যাচ্ছে, তিনি হয়তো চাইবেন যে একটি নির্বাচন দিয়ে যত তাড়াতাড়ি মানে কেটে পড়া যায়। আমরা ধরে নিই যে একটা নির্বাচন ডক্টর ইউনূসের অধীনেই হবে। সেই নির্বাচনটি এমনও হতে পারে যে শেষ মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাদের বললে যে তোমরা নির্বাচনে আসো। এ কারণে জয় বলেছেন যে তাদের পর্যাপ্ত সময় দিতে হবে। এই ইন্টারভিউটা অ্যাসোসিয়েটেড প্রেসে ছেপেছে যে প্রেসে মানে যে সংবাদ সংস্থায় কাজ করতেন বর্তমানে ইউনূসের প্রেস সচিব ডাস্টবিন শফি। সো দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ইন্টারভিউ এবং আপনারা খেয়াল করে দেখেছেন যে পুরা আন্তর্জাতিক কমিউনিটি থেকে এখন একটা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হচ্ছে, একটা অংশগ্রহণমূলক, তার মানে আরো সরাসরি বলতে গেলে যে আওয়ামী লীগ যেন অংশগ্রহণ করতে পারে এই জন্য একটা ইন্টারন্যাশনাল প্রেশার ক্রিয়েট হচ্ছে ডক্টর ইউনূসের উপরে। গত সপ্তাহে আমরা দেখলাম ৬টি মানবাধিকার সংস্থাও বাংলাদেশের ব্যাপারে বিবৃতি দিয়েছে। তারা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলেছে এবং সেখানেও ওই ইনক্লুসিভ নির্বাচন। আমরা বিভিন্ন পর্যায়ে, আমি অস্ট্রেলিয়ার কথা বলতে পারি, আমরা বিভিন্ন মন্ত্রীর সাথে দেখা করছি, সবখানেই আমরা কিন্তু এই ইনক্লুসিভ নির্বাচনের কথাটা বলছি এবং অস্ট্রেলিয়ার অবস্থানটাও আপনারা দেখবেন যে গত ১-২ মাস ধরে তারাও কিন্তু ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে। তার মানে একটা আন্তর্জাতিক প্রেশার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে ডক্টর ইউনূসের উপরে। এখন আওয়ামী লীগকে কি নির্বাচন করতে দেবে কিনা, এবং আওয়ামী লীগকে নির্বাচন করতে দিলেও একেবারে এমন ভাবে দেবে যাতে লাস্টে দেখা যাবে যে ১০টা সিট ধরায় দিচ্ছে। সেই জন্যই এই নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে কিনা সেই অ্যাসুরেন্সটাও দিতে হবে। এই নির্বাচন অবাধ সুষ্ঠু হবে কিনা সেই আশঙ্কা কিন্তু বিএনপির কাছেও আছে। বিএনপিও এই যমুনায় গিয়েছিল ২-৩ দিন আগে, সেখানে কিন্তু বলেছে প্রশাসনের রদবদল করতে হবে, প্রশাসন এখন পক্ষপাত দুষ্ট। সো মানে অংশগ্রহণমূলক বা ইনক্লুসিভ এর বাইরেও অন্তর্ভুক্তিমূলক, আসলে অংশগ্রহণমূলক বললে ওই বিদেশিরা এই টার্মটা করেছে পার্টিসিপেটরি, অংশগ্রহণমূলক, তার মানে ভোটাররা ভোট দিল কিনা। আমরা বলছি না, ইনক্লুসিভ করতে হবে, মানে অন্তর্ভুক্তিমূলক। সো সেই জায়গায় এখন ডোনাররা বা ইন্টারন্যাশনাল কমিউনিটি এখন এই ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্তিমূলক ইলেকশনের কথা বলছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করা যাবে না। সো দেশের ভেতরে বাইরে একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে। তো এখন ডক্টর ইউনূসের অধীনে নির্বাচন হবে কিনা সেটা আরেকটা বিতর্ক, সেটা আজকের এখানে কথা না, কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটি হঠাৎ করে এই এত সোচ্চার হয়ে গেল কেন আওয়ামী লীগের পক্ষে, সেইটা হলো আমাদের আজকে একটু দেখার বিষয়। আসলে পর্দার আড়ালে অনেক খেলা হচ্ছে। আমি ব্যক্তিগত আলাপে অনেক সময় বলে থাকি যে খেলা আর বাংলাদেশে নেই, খেলাটা চলে গেছে বাংলাদেশের বাইরে। বাংলাদেশের ফেট কিভাবে
নির্ধারিত হবে এবং এই খেলায় বড় দুটো স্টেক হোল্ডার হলো আমেরিকা এবং ইন্ডিয়া। আমেরিকা এবং ইন্ডিয়ার সম্পর্কের উপরেও নির্ভর করছে বাংলাদেশের অবস্থান কি হবে। এবং ইন্ডিয়া আমেরিকার সম্পর্কটা যতদূর শেষ খবর পাওয়া যাচ্ছে যে তাদের সম্পর্কটা একটু হলেও ডেভেলপ করছে এবং জোডি ওয়ান্সি এই ভারত আমেরিকার সম্পর্কটাকে এখন আহ, আমেরিকার পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন মার্কো রুবিওকে সাথে নিয়ে, এবং সেই এদেরই তৎপরতায় আমেরিকা ভারতের সম্পর্কটা এখন অনেক ডেভেলপ করেছে। এদিকে আমেরিকা ডক্টর ইউনূসকে বলে দিয়েছে যে তোমাকে আমরা ক্ষমতায় বসিয়েছি, কিন্তু তোমাকে তো আমরা ইনডেফিনিট পিরিয়ডের জন্য ক্ষমতায় বসায়নি। তুমি যেভাবে কাজ কারবার করতেছো তাতে তো মনে হচ্ছে তুমি দীর্ঘ সময় ক্ষমতায় থাকবে, এটা তো আমরা তোমার কাছে চাইও না। আমরা এই কারণে তোমাকে ক্ষমতায় বসায়নি, যত দ্রুত সম্ভব তুমি একটা ফ্রি ফেয়ার এবং একটা ইনক্লুসিভ ইলেকশন দিয়ে চলে যাও। সো আমেরিকার পক্ষ থেকেও এখন ইউনূসের উপরে একটা চাপ তৈরি হয়েছে যে আমেরিকার পুতুল বলা হয় ইউনূসকে, কারণ এটার বেশ কিছু কারণ আছে। তার অন্যতম কারণ হলো যে ইউনূস সরকার পরিচালনায়, দেশ শাসনে ব্যাপকভাবে ফেল করেছে, ট্রিমেন্ডাসলি ফেল করেছে, যেটা আমেরিকার জন্য অনেকখানি নাজুক অবস্থা তৈরি হয়েছে। আর আমেরিকা যেহেতু ইন্ডিয়ার সাথে একটা ভালো সম্পর্ক করতে চায় এবং আমেরিকার সাথে ইন্ডিয়া আলোচনায় সব সময় ইন্ডিয়ার পক্ষ থেকে বাংলাদেশকে আলোচনায় একটা এজেন্ডা করা হয়েছে, সুতরাং ইন্ডিয়া বরাবরই বলেছে যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন হতে হবে এবং ইন্ডিয়া আমেরিকার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচনটা হওয়া উচিত। সো এই অবস্থায় এখন ভারত তো শুরু থেকেই বলছে, আমেরিকাও এখন কনভিন্সড। আমেরিকা এই মুহূর্তে ভারতের সাথেও ভালো সম্পর্ক রাখছে, পাকিস্তানের সাথেও ভালো সম্পর্ক রাখছে। দুইটা মানে বলা যায় দুইটা শত্রু রাষ্ট্রের সাথে একই সাথে কেন ভালো সম্পর্ক রাখছে, এই ব্যাপারে আমেরিকার একজন আমাকে চমৎকার একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে সাউথ এশিয়ায় পাকিস্তান হলো আমাদের লাঠিয়াল আর ভারত হলো আমাদের বন্ধু। এবং পাকিস্তানের বিভিন্ন আর্মি জেনারেল বা থিঙ্ক ট্যাঙ্ক তাদের কথাবার্তাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারাও এখন বলছে যে ভারতের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে, পারস্পরিক শ্রদ্ধা, মর্যাদা বোধ, এই এই কিছু টার্মসের বজিয়ে রেখে পাকিস্তান ভারতের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ হতে হবে। এবং পাকিস্তান জামাত ইসলামের এক নেতা বলেছেন যে একই সময় 1947 সালে স্বাধীনতা লাভ করে ভারত আজকে বিশ্বের সুপার পাওয়ার আর পাকিস্তান আজকে পৃথিবীতে ভিক্ষার থালা নিয়ে ঘোরে। সুতরাং এই সাউথ এশিয়ার পলিটিক্সটা চেঞ্জ হচ্ছে, এখানে আমেরিকার যে অ্যাগ্রেশনটা সেটাও একটা নতুন শেপ নিচ্ছে এবং আগামী নির্বাচন আশা করা যায় যে আওয়ামী লীগের অংশগ্রহণই হবে। আপনাদের যারা আওয়ামী লীগের ব্যাপারে আমার কাছে খোঁজ খবর রাখতে চান তাদের আমি জানিয়ে দিতে চাই যে 300 আসনে নির্বাচনে প্রার্থী দেওয়ার মতো প্রস্তুতি আওয়ামী লীগের আছে এবং গত এই 14 মাসে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি মোটামুটি সারা বাংলাদেশে তার গ্রাউন্ড ওয়ার্ক করে রেখেছেন এবং দল থেকে মোটামুটি কোন আসনে কাকে দেওয়া হবে এই সম্ভাব্য প্রার্থীদের একটা তালিকা মানে করা আছে। সুতরাং আওয়ামী লীগকে যে একেবারে ওই শেষ সময়ে আপনি ফাঁসায় দিবেন, আওয়ামী লীগ কিন্তু নির্বাচনের জন্য প্রস্তুত। আর একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি, মার্কিন প্রতিনিধি দল এবং আওয়ামী লীগ বিভিন্ন পর্যায়ে এদের মধ্যে কিন্তু মিটিং হচ্ছে এবং আগামী নির্বাচনে অংশগ্রহণ, বাংলাদেশের রাজনীতি, আওয়ামী লীগের অবস্থান, এই সব বিষয় নিয়ে আমেরিকা আওয়ামী লীগের মধ্যে আলোচনা শুরু হয়েছে এবং পর্দার আড়ালে সেটা চলছে। জাস্ট আপনাদের জানানোর জন্য এটিও বলে। তো আমি আজকে দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে কিছু বলতে আসিনি। আমি আজকে বাস্তবতা বলতে এসেছি। আমি সুশীল দুচি না, আমি সুশীল না, আমি বড়ই হারামি জাতের পাবলিক। কারণ আমার মাথায় যেটা ঢুকে একবার সেটাই ঢুকে, এর বাইরে আমার কিছু ঢুকে না। আজকে যারা খালেদা জিয়া মারা যাচ্ছেন, হায় হায় কি হবে, দোয়া করেন, আপনারা আওয়ামী লীগ করলে কি হবে, আপনারা আলহামদুলিল্লাহ লেখেন না, ইন্নালিল্লাহ লেখেন, ওনার জন্য দোয়া করেন, এগুলা যারা বলেন তাদের আমি দুষি না। তা আমার প্রথম কথা যেটা, সেটা হচ্ছে যে গতকাল রাতে, মানে সারা দিন ধরেই তো গেছে না যে তারেক ভাইয়া কি লিখেছেন ওই যে ওনার স্ট্যাটাসে।
বা ওনার মেয়ে জায়মা, উনি কি লিখেছেন, এগুলো নিয়ে ব্যাপক আলোচনা। তো তারেক ভাইয়া নাকি দুঃখ করে লিখেছেন যে আমি আমার মায়ের মৃত্যু শয্যায় আছে, এই মুহূর্তে আমি আসতে পারতেছি না। কেন আসতে পারছি না সেটা আমি প্রাণ খুলে বলতে পারছি না, আমি অনেক কিছুই বলতে পারছি না, কি হয়েছে সেটাও আমি দেশবাসীকে জানাতে পারছি না, এগুলো। আবার জাইমা রহমান নাকি লিখেছেন যে ইউনূসকে আমরা বিশ্বাস করি না, জামাতকে আমরা বিশ্বাস করি না, এই সেই। কারণ অবস্থাটা এমন যে মানে ওনারা গেলে ওনাদের মনে হয় ঢাকা এয়ারপোর্টের ভিতরে ভাই দড়ি দিয়ে তুলে ফেলাইব, এরকম একটা অবস্থা। কথা হচ্ছে যে ভাই 17 বছর আপনি লন্ডনে আছেন, ওয়েল অ্যান্ড গুড, আপনি ট্রিটমেন্টের জন্য আসছিলেন, সেনাবাহিনী পিড়াইছিল, ট্রিটমেন্টের জন্য আসছিলেন। এরপরে নাকি আপনাদের আন্দোলনের কারণে, কোনো কিছু না, আপনাদেরই আন্দোলনের ঠেলায় কে গেল গা, শেখ হাসিনা নাকি চলে গেছে। এরপরে আওয়ামী লীগ তছনছ, এবং আপনাদের নেতাকর্মীরা আওয়ামী লীগের এমন কোনো একটা বাড়িঘর রাখে নেই যেগুলো ভাঙে নাই, সবগুলোতে ভাঙছে, আমারটাও ভাঙছে, সবই ভাঙছে। এখন আপনারা বিভিন্নভাবে ভুয়া মামলা, এই যে ধরেন আমার নামে আপনারা মামলা দিয়ে রাখছেন। এখন আমার বাপের কয়েকদিন আগে হার্ট সার্জারি হইলো, আমিও যাইতে পারলাম না, কারণ আমি ভয়ে যাইতে পারি না, কারণ আমি গেলে আমার ওখানে আপনারা মপ করবেন, এটা আমরা শিওর। আর মপ করবেন আপনারা, আমি কেন, সবাইরেই করতেছেন। আওয়ামী লীগ দেখলে আওয়ামী লীগের স্বরেও কইলেই আপনারা বাকিটা আর বুঝেন না, যে অতে অজগর কইতেছে নাকি অতে আওয়ামী লীগ কইতেছে, সেইটাই বুঝতেছে না মপ কেন কইলি। তো আপনারা মব সাম্রাজ্য আপনারাই তৈরি করছেন, আপনাদের মবের রাজ্যে আপনারা কেন যাইতে পারতেছেন না তারেক ভাই? কে আপনাকে বাধা দিচ্ছে? সেনাবাহিনী কি আপনাকে গুলি করে দিবে বলছে? নাকি ডাক্তার ইউনূস সাহেব এখানে আইসা বইলা গেছেন যে ভাইয়া তুমি আর যাইও না, তোমার পয়সা লাগুক, করি লাগুক, যা লাগুক গ্রামীণ ব্যাংকের মাধ্যমে আমরা দিয়া দিব, কিন্তু তুমি বাংলাদেশে ঢুকিও না, সেটা? নাকি জামাত ইসলাম কইছে যে ভাইয়া আমরা তো 24 আগস্ট, জুলাই আগস্টে প্রচুর স্নাইপার দিয়ে আমরা গুলি করেছি ভাইয়া, আপনিও জানেন, তারা কিন্তু রেডি আছে আপনাকে গুলি করে ফালাই দিবে, এরকম কিছু ভাইয়া? তা নাহলে আপনি যাবেন না কেন ভাইয়া? এখন তো আপনাদের রাজত্ব না, ডিসি এসপি পুলিশ অমুক তমুক সব তো আপনারা নিয়োগ দিতেছেন ভাইয়া। শিলং সালাউদ্দিন তো আওয়ামী লীগ দেখলেই মাইরা ফেলাইতে কইতেছে, বিএনপির আপনাদের এই যে নয়ন ফয়ন সহ নেতাকর্মী যারা আছে সবাই কইতেছে যে আওয়ামী লীগ পাইলেই ধ্বংস করো, আওয়ামী লীগ বলতে কিছু থাকবে না, এরম বলতেছেন না ভাইয়া? তা আপনারা মারতেছেন, এত মারা মারতেছেন, এরপরও দেখেন আমাদের পোলাপাইন কিন্তু আছে, ওরা বাইরে নেই, ওরা আছে, ওরা অসুখ বিসুখে বাপ মার কাছে যাইতে না পারলেও চুরি করে হলে যেতে পারতেছে, সে জায়গায় আপনি কেন যাইতে পারতেছেন না? আপনার কিসের ভয়? এতদিন তো গত 15 বছর তো দেখা গেছে যে আপনি প্রতিদিন একবার টিভির সামনে আইসা শেখ হাসিনার 14 গোষ্ঠী, আওয়ামী লীগের 14 গোষ্ঠী তুইলা খালি গালা গালি বলা বলি আর খালি আপনাদের নির্যাতন করছে কইতেছেন। এখন আপনি এত ভয় পাইতেছেন যে আপনি সরাসরি বলতে পারতেছেন না যে আপনারা কে বাধা দিচ্ছে বা কে কি করছে, নাকি ভাইয়া পলিটিক্স খেলতেছেন যে আপনার মা মইরা যাবে গো, হ্যাঁ মইরা যাক, এরকম আমার মনে হয় যে মইরা যাক, আর আমি এখান থেকে যাবো না, কমু যে এরা আমারা যাইতে দেয় নাই, আমি জীবন ভয়ে যাইতে পারি নাই। আরে ভাইয়া, সারা বাংলাদেশের প্রতিটা মানুষ আপনাদের ভয়ে ততস্থ, আপনাদের এই মিথ্যা মামলা, আপনাদের হামলা, এগুলার ভয়ে তটস্থ গত 15 বছর। কিন্তু আপনাদের এইরকম অত্যাচার করেন, আপনাদের বাড়িঘর এইভাবে ভাঙে নাই, আপনারা যেভাবে এখন আওয়ামী লীগের বাড়িঘর ভাঙতেছেন, আপনারা যে মব কালচার চালু করছেন, আপনার এই আপনার নেতা সাদেক হোসেন খোকার পুত্র 32 নম্বর যেভাবে ভাঙছে, সেভাবে যদি আমরা যদি দূর ভবিষ্যৎ জিয়ার কবর যদি ভাঙে দেয়, কেমন লাগবে ভাইয়া? আর আমি ওই যে বললাম সুশীল না, তার কারণ হচ্ছে যে খালেদা জিয়ার জন্ম তারিখ 4টা, এরপরও উনি এসে 15ই আগস্ট কি পালন করে, ওনার জন্মদিন। শেখ হাসিনার ফাঁসির রায় শুনা উনি শুক্রিয়া আদায় করতে যাইয়া আল্লাহর গজবে উনি চলে গেছে হসপিটালে, আল্লাহর গজব এটা। 21শে আগস্ট বোমা হামলা করে এতগুলা লোক মারার পরে আপনারা কোন যে এগুলো আমরা মারি নাই, মানে 21শে আগস্ট ঘটে নাই, তো আল্লাহর একটা বিচার আছে, আর সেই বিচারের অবস্থা দেখতেছেন তো। আল্লাহর বিচার আছে, আল্লাহর ইশারা ছাড়া নাকি কোনো গাছের একটা পাতাও নড়ে না, যদি মুসলমান হয়ে থাকে তাই তো বিশ্বাস করবেন। সেই বিচার দেখানোর জন্য, সেই ইশারা দেখানোর জন্যই তো শেখ হাসিনারা বাঁচায় রাখছে আবার আল্লাহ। নাহলে তো আপনাদের যে পরিকল্পনা ছিল শেখ হাসিনা শেখ রেহানারে মাইরা ওইখানে হাড্ডি মাংস থেতলা কইরা, মানে যাতে কবর দেওয়ার জায়গা না থেকে এই ব্যবস্থা করবে, এই জায়গা থেকে আল্লাহ কিন্তু সসম্মানে বাঁচায় নিয়ে গেছে। আর আজকে আপনার কি হলো,
এত দুর্দান্ত প্রতাপ আপনাদের, এরপরও আপনারা যাইতে পারতেছেন না। আবার আপনাদেরই বেচা তসলিম খলিল কইতেছে ইলেকশনের আগে, ইলেকশন ডিক্লেয়ার দিলে যাবেন, তার আগে যাবেন না কেন? ইলেকশন ডিক্লেয়ার দিলে কি আপনার নিরাপত্তা ওকে হয়ে যাব? আর ইলেকশন ডিক্লেয়ার না দিলে আপনি এখন গেলে আপনারে ধইরা পাপ আপ করে দিব, এরকম কিছু? মানে যে আপনারা কি ওই মোল্লারা পকাত পকাত করে দিব বলে মনে করতেছেন? আমার যা মনে হয়, তা না হইলে আপনি এইভাবে লিখছেন কেন? আর আপনার এই লেখার পরে আমি আরেকটা জিনিস চিন্তা করলাম, সেটা হচ্ছে যে আমাদের এই যে ডাস্টবিন শফিক, উনিও আবার একটা ছোটখাটো কিরম জানি বিবৃতি দিচ্ছেন। তো ডাস্টবিন শফিক বা আপনার এরা কেন কইতেছে না, তারেক ভাইয়া আপনি আসেন ভাইয়া, আমরাই এয়ারপোর্ট থেকে আপনাকে আপনার আম্মার কাছে নিয়ে যাব, সেইখান থেকে আবার আম্মাকে দেখাইয়া আপনাকে আবার ফেরত দিব? নাকি ভাইয়া ইংল্যান্ডের কাগজপত্র বাতিল হয়ে যাবে সেই ভয়ে আসতেছেন না ভাইয়া? কোনটা ভাইয়া? আসলে কি ভাইয়া আপনি একটু বলবেন ভাইয়া যে আসল কাহিনী কি ভাইয়া? ভাইয়া কেন আপনি যাইতেছেন না ভাইয়া? আমার বড় জানার শখ ভাইয়া। এতদিন তো বলে ফেসিস ছিল এই জন্য যাইতে পারেন না ভাইয়া। আপনার ছোট ভাইটা মারা গেল সিঙ্গাপুর, শেখ হাসিনা গেছিল মরা বাড়িতে শোক পালন করতে, ঢুকতে দেন নাই। ওয়ারাজ আজ থেকে কয়েক হাজার কোটি বছর আগে যখন কোনো ধর্মেরও প্রচলন হয়নি, তখনও নাকি একজন মারা গেলে আশপাশের সকলে যাইতো শোক পালন করতে। তেমনি আপনার ভাই যখন সিঙ্গাপুরে চিকিৎসা অবস্থায় মারা গেলেন, তখন আপনারদের বাড়িতে গেলে ঢুকতে দেওয়া হয়নি। সেইটার দোষও কি দেন যে সিঙ্গাপুরে আপনার ভাইরে শেখ হাসিনা মারছে? শেখ হাসিনা দেখে মানে গলা টিপা মারছে আপনার ভাইরে, মস্কারির জায়গা পান না। তো এখন এই যে গত 16 বছর আপনি প্রতিদিন আয়া এই স্কাইপে হোয়াটসঅ্যাপে আয়া কান্নাকাটি করতেন, রেকর্ডিং ভিডিও দিয়া, যে আপনার মাকে ট্রিটমেন্ট দেওয়া হয় না, আপনার মাকে মারি ফেলা হচ্ছে, এই করছে গত 17 মাস আপনার মা তো কোথাও ছিল না, না? 17 মাস তো মুক্ত বিহঙ্গনের পাখির মতো ছিল। ট্রিটমেন্টটা হয়নি কেন ভাইয়া? গত 15 বছরে এই যে আপনার 2-3 বছর যেটা জেলখানা বলা হয়, এটা তো জেলখানা ছিল না। আপনার মা একদিনের জন্য এই যে আমরা বাকিরা, এই যে এখন আমাদের ছেলে মেয়ে ভাই ব্রাদার বউ বাচ্চা যারা ওই যে জেলে যায়, এদের মতো তো জেলে ছিল না, না? আপনার মারে এদের মতন আপনার ওই যে কেচি ফাইল, আমদানি রপ্তানি এখানে তো রাখা হয়নি। আপনার মা ছিল আওয়ামী লীগের এক নেতারই বিশেষায়িত একটা হসপিটালের মধ্যে, বিশাল কেবিন, চতুর্দিকে সবকিছু আছে, টিভি আছে, ইংলিশ কমোডও ছিল, সবকিছু ছিল, চিকিৎসা নিতেন। এবং সেই হসপিটালে থেকে যেই শেখ হাসিনা গেছে গা 5 তারিখ সন্ধ্যার সময় উঠেই লিপস্টিক লাগাই কি কইছেন, আলহামদুলিল্লাহ উনি গেছেন গা, উনি লগে লগে ভালো হয়ে গেছিলেন। তো গত 17 মাসে কে আপনার এই বিষ দিল? সেনাকুঞ্জে আপনার মারা যে ডাক্তার নিছে, সেই ডাক্তারের জিজ্ঞান না যে কেন নিছে? ডাক্তার ইউনিসের লগে বহাইয়া কি ইঞ্জেকশন দেওয়াইলো যে উনি একেবারে এইভাবে মৃত্যু সজ্জায়? নাকি এডিও নাটক? অবশ্য আপনাদের যে কখন কি করেন এটা তো আমি বুঝি না, যে কি নাটক নাকি, এটা আমি বুঝি না, আমার মাথায় ঢুকে না। তাই আমার খুব জানতে ইচ্ছা, ওই ব্যানার পেজের মতো আমারও জানতে ইচ্ছা, যে আপনাদের কে বাধা দিচ্ছে, ওয়াকার না ইউনুস? ওয়াকার কি আপনাকে বলেছে যে এখানে আসলে পকাত পকাত করব, নাকি ইউনুস বলেছে যে আপনাকে পকাত পকাত করে দেওয়া হবে, আপনি আইসেন না? নাকি জামাতে ইসলাম? জামাতে ইসলাম তো আপনাদের মায়ের পেটের ভাই না, সৎ ভাই তো না, আপন ভাই। এরপরে বাকি যেসব দলগুলো আছে সবই তো আপনাদের নাকি। আবার জুলাই আগস্ট ঘটাইছেন নাকি আপনারা। তো এখন ভয় কিসের? দাদা কি জুলাই আগস্টে যে স্নাইপার নামিয়েছিলেন পয়সা দিয়ে, তাদেরই ভয় যে তাদের বাকি পয়সা দেওয়া হয় না, সুতরাং তারা আইলে আপনারা স্নাইপার তারাই গুলি করে ফালা দিবে, এইটাই ভয়। এখন আপনাদের যে অবস্থা, এর 20 ভাগের 1 ভাগ যদি আওয়ামী লীগ এই মুহূর্তে করতে পারে, শেখ হাসিনা এর পরদিনই আসবে। আপনার মতন ডরাইল্লা না, শেখের বেটি আপনার মতো ডরাইল্লা না। তবে আপনি মনে হয় না আর আইতে পারবেন, শেখ হাসিনা ঠিকই আইবে দেখবেন। এই ডিসেম্বরের ভিতরেই শেখ হাসিনা হয়তো আয়া যাবে, কিন্তু আপনি আইতে পারবেন না। আপনার সেই আশা ঈদের পরেই থাকবে, হ্যাঁ। তবে কোন ঈদ কোন বছর এটা ঠিক নেই। আর ইলেকশন আওয়ামী লীগ ছাড়া এটা আপনাদের জীবনও হবে না, সেই আশা আপনার গুড়ে বালি। ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যায় রয়েছেন। তার শারীরিক অবস্থার এতটাই অবনতি হয়েছে যে চিকিৎসকরা তাকে বিদেশে নেওয়ার অনুমতি দিতেও দ্বিধাগ্রস্ত। এই সংকটময় মুহূর্তে দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মনে প্রশ্ন, মায়ের চরম দুঃসময়ে ছেলে তারেক রহমান কেন দেশে ফিরছেন না? এ নিয়ে 2 দিন ধরে সোশ্যাল মিডিয়ার সরগরম।
জুলাই আন্দোলনের প্রভাবশালী সমর্থকেরা এই ইস্যুতে দুই ভাগ হয়ে পড়েছেন। কারো অবস্থান তারেক রহমানের ফেরার পক্ষে, কেউ বলছেন নিজেকে ঝুঁকিতে ফেলে দেশে আসা ঠিক হবে না। এমন তর্ক বিতর্কের মাঝে তারেক রহমানের এক ফেসবুক পোস্ট জন্ম দিয়েছে গভীর বিস্ময়ের, তুলে ধরছে নতুন শঙ্কা। দর্শক, সেই শঙ্কা শুধু তারেক রহমানের দেশে ফেরার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং জাগিয়ে তুলছে পুরাতন সেই ভয়। বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের মাঠ থেকে মাইনাস করার শঙ্কা। মাত্র একদিন আগে তার রাজনৈতিক প্রতিপক্ষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজের জয় বিবিসি বাংলার কাছে অভিযোগ করেছেন, বাংলাদেশের প্রধান দুই দলের নেতৃত্ব পরিবর্তনে কিছু বিদেশি দেশ ও শক্তির খেলা চলছে। দর্শক, তারেক রহমানের পোস্টে পরিষ্কার, দেশে আসার সিদ্ধান্ত তার নিজের হাতে নেই, অথচ গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছিল তিনি নাকি দেশে ফিরছেন। তাহলে এখন কি এমন হলো যে মায়ের স্নেহ ও স্পর্শের তীব্র আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও জনাব তারেক রহমান দেশে ফেরার একক সিদ্ধান্ত নিতে পারছেন না? তারেকের ভাষায় যে সীমিত অবকাশ, যে অদৃশ্য নিষেধাজ্ঞার আড়াল, সেগুলো কি বিমর্ত কোনো শক্তির ইঙ্গিত দেয়, যে বা যারা নাড়ছে মূল কলকাঠি? প্রশ্ন হলো, কি সেই বিমূর্ত শক্তি? এটি কি বাংলাদেশের অভ্যন্তরে কারো চাপ, নাকি লন্ডনের রাজনৈতিক আশ্রয়ের জটিলতা, নাকি অন্য কোনো বৈশ্বিক শক্তির খেলা? এমন নানা ধরনের কথাবার্তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে। আলোচনা যেটি হোক, প্রশ্ন হলো, তাহলে সামনের দিনেও তারেক রহমানকে কি ফিরতে দেওয়া হবে? ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে 21শে নভেম্বর আলো ঝলমলে অনুষ্ঠানে যোগ দেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিকেলের আয়োজনে অংশ নেওয়ার পুরোটার সময় তিনি ছিলেন হাস্যোজ্জ্বল। সেখানে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে একান্তে কয়েক মিনিট কথা বলেন তিনি। কয়েক ঘন্টা অবস্থানের পর গুলশানের বাসভবনে ফিরে যান বেগম জিয়া। যদিও বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে রওনা দিয়ে গাড়িতে উঠি অস্বস্তি বোধ করেছিলেন বেগম খালেদা জিয়া। এর দুদিন পরে 23শে নভেম্বর ফুসফুসের সংক্রমণ নিয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন। প্রায় 80 বছর বয়সে খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস এবং কিডনির জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। শুরুর দিকে বিষয়টি নিয়ে তেমন হইচই না হলেও 27শে নভেম্বরের দিকে জানা যায় খালেদা জিয়ার অবস্থা সংকটজনক। খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে অত্যন্ত সংকটময় বলে উল্লেখ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে দেশবাসীর দোয়া চান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সবশেষ 29শে নভেম্বর সারাদিন ধরে বলা হয়, খালেদা জিয়ার অবস্থার উন্নতি হলে তাকে লন্ডন বা সিঙ্গাপুরে চিকিৎসার জন্য নেওয়া হবে। কিন্তু সবশেষ বিএনপি মহাসচিব জানান, বেগম জিয়ার শরীরের যে অবস্থা, তাতে তাকে এই মুহূর্তে বিদেশে পাঠাতে ডাক্তারদের সায় নেই। দর্শক, এ দফায় তার গুরুতর স্বাস্থ্য সংকটে উদ্বেগ যেমন তৈরি হয়েছে, তেমনি জটিল এক রাজনৈতিক প্রশ্ন নিয়ে আলোচনা চলছে সর্বত্র। এমন অবস্থায় বড় ছেলে তারেক রহমান দেশে আসবেন কি না তা নিয়ে তর্ক বিতর্ক চলছে কয়েকদিন ধরে। এই আলোচনায় সরকার সমর্থকদের একটি অংশের পরামর্শ বিস্ময়ের জন্ম দিয়েছে। এই ইস্যুতে ফেসবুকে প্রবাসী সাংবাদিক তাসনিম খলিলের একটি পোস্ট যোগ করেছে বিশেষ মাত্রা। তিনি 28শে নভেম্বর লেখেন, জাতি ও রাষ্ট্রের প্রতি দায়িত্ব মা বাবার প্রতি দায়িত্ব থেকেও বড়। নির্বাচনের তফসিল ঘোষণার আগে তারেক রহমানের বাংলাদেশে ফেরা উচিত হবে না। Question of security and high politics must trump emotions. সাংবাদিক তাসনিম খলিলের মতো সরকার ঘনিষ্ঠ প্রভাবশালী বেশ কয়েকজন এই মুহূর্তে তারেক রহমানের দেশে ফেরা ঠিক হবে না বলে পরামর্শ দিয়েছেন। তারা নিরাপত্তা ঝুঁকি এবং উচ্চমাত্রার রাজনীতি বলতে কিসের ইঙ্গিত দিচ্ছেন তা অবশ্য পরিষ্কার করেননি। তবে নতুন করে পরিষ্কার হয়েছে, বহু জটিল ছকের কারণে এতদিনেও দেশে আসেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এমনকি এখনো সেই পরিবেশ নেই। তর্ক বিতর্ক এবং ধোঁয়াশার মধ্যেই স্বয়ং তারেক রহমান দিয়েছেন বিস্ফোরক এক পোস্ট। নিজেই বলেছেন, তার দেশে ফেরার সিদ্ধান্ত ঝুলছে অদৃশ্য শক্তির হাতে। ফেসবুকে 29 নভেম্বর লেখেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো তারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে তার সুদীর্ঘ উদ্বিগ্ন
প্রতীক্ষার অবসান ঘটবে বলে তার পরিবার আশাবাদী। দর্শক, তারেক রহমানের এই পোস্ট চলমান রাজনীতিতে অনেকটা আকস্মিক বজ্রপাতের মতো। প্রশ্ন উঠেছে, পরিবর্তিত রাজনীতির প্রধান নিয়ন্ত্রক হিসেবে যাকে মনে করা হচ্ছিল তার এমন অসহায়ত্ব কিসের ইঙ্গিত? রাজনীতির পুতুল না আছে, তাহলে কার হাতে আছে সুতোর মালিকানা? ঘুড়িটা তারেক রহমান আকাশে ঠিকই উড়াচ্ছেন, কিন্তু নাটাইটা আসলে কার হাতে? আবার অন্তর্বর্তী সরকার 16 মাসে তার দেশে ফেরার পরিবেশ তৈরি করতে না পারলে সেটা কি ইচ্ছাকৃত নাকি পরিকল্পিত? দর্শক, তারেক রহমানের বর্তমান অবস্থানের শিকড় লুকিয়ে আছে 2007-8 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে, যা বাংলাদেশের ইতিহাসে 111 নামে পরিচিত। 2007 সালের 11 জানুয়ারি জরুরি অবস্থা জারির পর 7 মার্চ যৌথ বাহিনী তারেক রহমানকে গ্রেপ্তার করে। 2008 সালের 11 সেপ্টেম্বর জামিনে মুক্ত হয়ে সপরিবারে দেশ ছাড়েন এবং তখন থেকে তিনি লন্ডনে অবস্থান করছেন। কথিত আছে সে সময় শর্তযুক্ত এক অদৃশ্য চুক্তির মাধ্যমে তিনি দেশ ছাড়তে পেরেছিলেন। বিএনপির জ্যেষ্ঠ নেতা প্রয়াত মওদুদ আহমেদ তার কারাগারে কেমন ছিলাম 2007 থেকে 8 বইতে লিখেছেন, এমনও হতে পারে খালেদা জিয়া জেনারেলদের সাথে এই সমঝোতা করেছিলেন যে তারেক রহমান আপাতত নিজেকে রাজনীতিতে জড়াবেন না এবং এই মর্মে তারেক রহমান কোনো সম্মতিপত্রে স্বাক্ষরও দিয়ে থাকতে পারেন। কিন্তু গত বছরের 5ই আগস্ট বাংলাদেশের রাজনীতির দৃশ্যপট পাল্টে যায়। গত বছরের সেপ্টেম্বর থেকে নিয়মিত বিরতিতে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সংবাদ প্রকাশিত হতে দেখা গেছে। যেমন গত 24 অক্টোবর বিবিসি বাংলার খবরের শিরোনাম ছিল, নভেম্বরে দেশে ফিরছেন তারেক রহমান, বিএনপি তারিখ জানাবে শিগগিরই। অনেক সংবাদ মাধ্যমে নিয়মিত বিরতিতে বলা হয় তারেক রহমান পরের মাসেই দেশে ফিরছেন, তার জন্য কেনা হচ্ছে বুলেট প্রুফ গাড়ি, সাজানো হচ্ছে অফিস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জমা দেওয়া হয়েছে আগ্নেয়াস্ত্র লাইসেন্সের আবেদন। চলতি বছর 10ই আগস্ট রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান নিজেই বলেছিলেন, ইনশাআল্লাহ অতি শিগগিরই আপনাদের সঙ্গে সামনাসামনি দেখা হবে। দর্শক, গত 1 বছরে তারেক রহমানের ফেরা নিয়ে প্রকাশিত সংবাদের মধ্যে 37টি সংবাদ আমরা বিশ্লেষণ করে দেখেছি। গত বছরের রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথম দিককার খবরগুলোতে বলা হতো আইনি বাধা মানে মামলাগুলো থেকে খালাস পেলেই তিনি দেশে আসবেন। আইনি বাধা থেকে মুক্ত হয়েছেন 1 বছর হয়ে যাচ্ছে প্রায়। গত 26 অক্টোবর বাংলাদেশের অনেক সংবাদ মাধ্যমের শিরোনাম ছিল, ওমরা শেষে দেশে ফিরবেন তারেক রহমান। তবে এগুলো কোনোটি শেষ পর্যন্ত দৃশ্যমান হয়নি। এমনকি তিনি লন্ডন থেকে ভোটার হওয়ার সুবিধাও গ্রহণ করেননি। সবশেষ সমকালের এক প্রতিবেদনে জানানো হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মধ্য ডিসেম্বরে দেশে ফিরে তারপর ভোটার হবেন। কিন্তু তারেক রহমানের ফেসবুক পোস্ট থেকে দেখা যাচ্ছে তার দেশে ফেরার পথে রয়েছে অদৃশ্য শক্তির ভয়ঙ্কর বাধা, যে কারণে তিনি মায়ের গুরুতর স্বাস্থ্য সংকটের মতো পরিস্থিতিতে লন্ডন থেকে ঢাকায় আসতে অপারগ। প্রভাবশালী সরকার সমর্থকদের কথা থেকেও পাওয়া যাচ্ছে একই ইঙ্গিত। দর্শক, গত 1 দশকে তারেক রহমানের বিদেশি অবস্থান সম্পর্কিত এবং সাম্প্রতিক সময়ে তারেকের ফিরে আসা নিয়ে বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত বেশ কিছু সংবাদ এবং দেশের রাজনৈতিক বিশ্লেষকদের সামাজিক মাধ্যমে দেওয়া পোস্ট বিশ্লেষণ করে দেখেছি তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে আসলে বাধা কি সেটি সম্পর্কে ধারণা পেতে। এসব বিশ্লেষণ থেকে কয়েকটি ধারণা পাওয়া যায়। প্রথমত, গত সরকার আমলে যে আইনি বাধা ছিল সেটি যে বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে এখন আর নেই সেটি আগেই জানিয়েছিলাম। তারেক রহমানের বিরুদ্ধে 2007 সাল থেকে 84টি মামলা ছিল। এর সব কটি থেকে তিনি এখন আইনি ঝামেলা মুক্ত। দ্বিতীয় যে কারণটি বিভিন্ন সময় উঠে এসেছে সেটি হলো যুক্তরাজ্যের অভিবাসন আইন এবং তার বর্তমান আইনি স্ট্যাটাস। 2018 সালে আনুষ্ঠানিকভাবে জানা যায় তারেক রহমান যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় বা পলিটিক্যাল অ্যাসাইলাম চেয়েছেন এবং তার বাংলাদেশি পাসপোর্ট ব্রিটিশ হোম অফিসের কাছে জমা দিয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছিলেন। যুক্তরাজ্যের অভিবাসন আইন এবং 1951 সালের রিফিউজি কনভেনশনের আর্টিকেল 1C অনুযায়ী একজন শরণার্থীর মর্যাদা বাতিল বা স্থগিত হতে পারে যদি তিনি নির্দিষ্ট কিছু কাজ করেন। একে বলা হয় সেশন ক্লজ। এই ধারা অনুযায়ী যদি তারেক রহমান স্বেচ্ছায় বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদন করেন বা বাংলাদেশ হাই কমিশনের সাহায্য নেন, তবে ব্রিটিশ সরকার ধরে নিতে পারে যে তিনি আর নির্যাতিত হওয়ার ভয় নেই এবং নিজ দেশে সুরক্ষা গ্রহণ করেছেন। এতে তাৎক্ষণিকভাবে তার স্ট্যাটাস বাতিল হতে পারে। যদি তিনি বাংলাদেশে ফিরে আসেন এমনকি অল্প সময়ের জন্য, তবে এটি তার দাবির অসরতা প্রমাণ করবে। কারণ যে ভয়ে তিনি আশ্রয় চেয়েছিলেন বাংলাদেশে ফিরে যাওয়া মানে সেই ভয় আর নেই।
অনেকেই মনে করেন এখানেই তারেক রহমানের জন্য সৃষ্টি হয়েছে এক বিশাল আইনি প্যারাডক্স বা কূটাভাস। যদি তিনি এখন দেশে ফিরেন এবং কোনো কারণে আবার দেশ ছাড়তে বাধ্য হন, তবে তিনি আর যুক্তরাজ্যে আগের স্ট্যাটাসে ফিরে যেতে পারবেন না। সাংবাদিক তাসনিম খলিলের স্ট্যাটাসে তেমন ইঙ্গিত মেলে। তবে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন, তারেক রহমান আবেদন করলে তাকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হবে। কিন্তু ট্রাভেল ডকুমেন্ট সাধারণত দেওয়া হয় জরুরি ভিত্তিতে একমুখী যাত্রার জন্য। আবার বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির নিশ্চিত করেছেন, তারেক রহমান যুক্তরাজ্যে বৈধ স্ট্যাটাসে বসবাস করছেন। তিনি এটাও মনে করেন তার মতো একজন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ স্ট্যাটাসবিহীন থাকতে পারেন না। তাহলে বাধাটি লন্ডনে তার আইনি স্ট্যাটাস নয়, বরং অন্য কিছু। অনেকে আবার তারেক রহমানের ফিরে না আসার পেছনে উইকিলিক্সের ফাঁস করা 2008 সালে একটি তার বার্তার কথা উল্লেখ করে থাকেন। ওই তার বার্তাটি পাঠিয়েছিলেন তৎকালীন বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি, যেখানে তার উপর নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছিল। তবে 2014 সালে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা জানিয়েছিলেন, এই ধরনের নিষেধাজ্ঞার খবরটি বিভ্রান্তিমূলক। দর্শক, সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা সহ ঘনিষ্ঠজনদের পক্ষ থেকে বলা হচ্ছে, নিরাপত্তাজনিত কারণে তারেক রহমান দেশে ফিরছেন না। গত 20 জুন বিবিসি বাংলা প্রকাশিত খবরে বলা হয়, গত বছরের 5 আগস্টের পর থেকে রাজনৈতিকভাবে সমগ্র বাংলাদেশে বিএনপির আধিপত্য দৃশ্যমান। এই অবস্থায় বাংলাদেশে আসছেন না কেন? এ প্রশ্নে হুমায়ুন কবির বিবিসি বাংলাকে বলেছেন, তারেক রহমানের নিরাপত্তার ইস্যুটি গুরুত্বপূর্ণ। এর জবাবে অন্তর্বর্তী সরকার পক্ষ থেকে বলা হয়েছে, তারেক রহমান দেশে ফিরতে চাইলে তার নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। সবশেষ সরকারের প্রেস সচিব স্ট্যাটাস দিয়ে বলেছেন, সরকারের পক্ষ থেকে তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই। তবে সিনিয়র সাংবাদিক মাহবুব কামালের একটি পোস্ট বলছে ভিন্ন কথা। তিনি নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, তারেক রহমান বলেছেন, দেশে ফেরার ব্যাপারে সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়টি তার একক নিয়ন্ত্রণে নেই। তিনি কিন্তু নিরাপত্তাহীনতার কথা বলেননি। তাহলে নিয়ন্ত্রণ কার হাতে? দুটি পক্ষ হতে পারে, আমাদের সরকার অথবা ব্রিটিশ সরকার। ডক্টর ইউনূস যেহেতু বলেছিলেন তিনি বড় মাঠের খেলোয়াড়, ব্রিটিশ সরকারের পক্ষ থেকে কোনো আইনগত সমস্যা থাকলে তিনি তো সেটা সলভ করতে পারেন। অথবা যেহেতু মায়ের চরম অসুস্থতা, তারেক রহমান সব ছেড়ে দিয়ে আর কখনো ব্রিটেন যাব না এই মনস্থির করে দেশে আসতে পারে। তাহলে বোঝা যাচ্ছে নিয়ন্ত্রণটা আমাদের সরকারের হাতে। জনাব মাহবুব কামাল দাবি করেছেন, এই কথাটি তিনি 5 আগস্টের 3-4 মাস পরেই একাধিকবার টকশোতে বলেছেন। তার কিছুক্ষণ পর আরেকটি পোস্ট দিয়ে তিনি তুলে ধরেন তারেক রহমানের কন্যা জাইমা রহমানের প্রতিক্রিয়ার কথা, যেখানে জাইমা রহমান লিখেছেন, বর্তমান সরকারকে তারা এত সহজে বিশ্বাস করেন না। দর্শক, তারেক রহমান এখন যেসব বিমূর্ত বিষয়ের কথা বলছেন, বিএনপি নেতা আমির খুসরো মাহমুদ চৌধুরী গত 20 জুন বিবিসি বাংলাকে সে সম্পর্কে ধারণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তারেকের ফেরা নিয়ে অনেক টেকনিক্যাল ইস্যু আছে, ওইগুলো বলা যাচ্ছে না। দর্শক, মাত্র একদিন আগে আরেক পোস্টে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিবৃতির জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারেক রহমান। তবে একদিন পরে তার নতুন পোস্ট বলছে, সরকার তার দেশে ফেরার পরিস্থিতি তৈরি করতে পারেনি। কেন সেটি হয়নি তা পরিষ্কার করেননি তারেক রহমান। তবে বিষয়টি নিয়ে ছড়িয়ে পড়ছে নানা গুঞ্জন। এখন না ফিরতে পারলে ফেব্রুয়ারিতে সম্ভাব্য নির্বাচনের আগে তেমন পরিবেশ তৈরি হবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রশ্ন হলো, ফেব্রুয়ারিতে নির্বাচন সহ নানান স্বপ্নে বিভোর বিএনপির ঘুম কি শেষ মুহূর্তে ভাঙতে চলেছে? তবে এতদিনে যতটা ক্ষতি হলো তা পুষিয়ে নেওয়ার সময় কি সামনে আর আছে?